একটা টার্মস আছে ডেমোস্প্রুডেন্স, অর্থাৎ ল যখন তৈরি করা হবে তখন জনগণের আকাঙ্ক্ষা যেন ল মেকিংয়ে প্রতিফলিত হয়। সেই হিসাবে এই আন্দোলন পরবর্তী সময় যেহেতু রিকনসিলিয়েশন কাউন্সিল করা হয়েছে, আন্দোলনের ধারণ বাহকটাকে এখানে রিফ্লেক্ট হতে হবে। এখানে একটা বড় সমস্যা হচ্ছে আন্দোলনের আদর্শটা কি ছিল। আন্দোলনের আদর্শটা ছিল অবশ্যই অ্যান্টি আওয়ামী লীগ, অ্যান্টি শেখ হাসিনা। সেখানে কেউ কমিউনিস্ট ছিলেন, কেউ ইসলামিস্ট ছিলেন, কেউ লিবারেল ছিলেন, কেউ আল্ট্রা লিবারিস্ট ছিলেন। এখন তারা কিভাবে ঐক্যমত হয়ে একটি সংবিধান পরিবর্তন করবে, ওই জায়গাটাতে আদর্শিকভাবে একটা গ্যাপ থাকবে, যেটা যতদিন যাচ্ছে আরো বাড়ছে, দ্বন্দ্ব বাড়ছে। এর বাইরে যেটা আছে যে কাঠামোগতভাবে আমরা দেখলাম দীর্ঘদিন বিভিন্ন সময় যেই সরকার এসেছে তারাই আস্তে আস্তে দানব হয়ে গেছে। বিশেষ করে 17 বছর 16 বছর থাকার কারণে আওয়ামী লীগ শেষের দিকে সম্পূর্ণ দানব হয়ে গিয়েছিল। তার মধ্যে আর্টিকেল 70 একটা কারণ, যে তাদের এমপিদের কোনো ফ্রিডম ছিল না। যদিও এমপিদের কিন্তু কথা বলতে কোনো বাধা আইনে নাই, কিন্তু যেহেতু ভোট দিতে পারবে না অটোমেটিক্যালি কথা বলতেও তারা বাধাগ্রস্ত হয়ে গিয়েছিল। একটা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হলে একটা লিমিটেশন তৈরি হবে, এক কক্ষ ভুল করলেও আরেক কক্ষ সংশোধন করবে। স্ট্যান্ডিং কমিটি, আমি সংসদে 6 বছর ছিলাম, স্ট্যান্ডিং কমিটি অসাধারণ সরকারের একটা সীমাবদ্ধ সরকারের দৃষ্টান্ত হতে পারে। তো সেখানে স্ট্যান্ডিং কমিটি ফরমেশন কিভাবে হবে? এতদিন পর্যন্ত ছিল যিনি প্রাইম মিনিস্টার তিনি স্ট্যান্ডিং কমিটির সদস্য পর্যন্ত ঠিক করে দেন, এবং কাউকে 2টো কমিটিতে দেন, কাউকে 3টে কমিটিতে দেন, সভাপতি উনি ঠিক করে দেন। তো সেটা কিভাবে হবে এটা আমরা রূপরেখা তৈরি করতে পারি যে অ্যাটলিস্ট এই 5টি স্ট্যান্ডিং কমিটি অপোজিশন, লিডার অফ অপোজিশন দিবেন, এরকম একটা হতে পারে। স্পিকার একজন থাকবেন, তিনি সরকারি দলেরই হন সব দেশের। ডেপুটি স্পিকার 2জন হতে পারে, সেখানে একজন বিরোধী দল থেকে আসতে পারে। এই জিনিস, এবং রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রেও বিরোধী দলের একটা ছোট ভূমিকা রাখা প্রয়োজন। আর যে বিভিন্ন কমিশনগুলো হয়, ইলেকশন কমিশন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, কম্পিটিশন কমিশন, সুপিরিয়র জুডিশিয়াল কাউন্সিল কমিশন, এগুলোতে যদি আমরা বিরোধী দলের ভূমিকা রাখি তাহলে সেক্ষেত্রেও সরকার কিছুটা চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে থাকবে। আর একটা জিনিস কেউ এখন পর্যন্ত বলছে না, সেটা হচ্ছে আর্টিকেল 116A। এখানে বলা আছে যে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে রাষ্ট্রপতি অধস্তন আদালতের কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি পদায়ন করতে পারবেন। রাষ্ট্রপতি বলতে কিন্তু ওটা রাষ্ট্রপতি না, রাষ্ট্রপতি বলতে ওটা প্রাইম মিনিস্টার। প্র্যাকটিক্যালি 116A দিয়ে প্রাইম মিনিস্টার জুডিশিয়ারিকে নিয়ন্ত্রণ করতে পারেন। আর রাষ্ট্রপতির 2টো ক্ষমতা বলা আছে, একটা হচ্ছে প্রাইম মিনিস্টারকে নিয়োগ দেওয়া, আর একটা চিফ জাস্টিসকে নিয়োগ দেওয়া। এর বাইরে আর যত জায়গায় রাষ্ট্রপতি বলা আছে, যিনি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন, উনি ইলেকশন কমিশনার নিয়োগ দেন, উনি আর্মি চিফ স্টাফ নিয়োগ দেন, উনি যুদ্ধ ঘোষণা করেন, উনি অর্ডিন্যান্স করেন, সমস্ত ক্ষমতায় কিন্তু প্রাইম মিনিস্টার অ্যাডভাইস ছাড়া উনি করতে পারবেন না। এখন প্রাইম মিনিস্টার নাই, এখন কি হবে? এটা একটা একাডেমিক ইস্যু আসবে। বা যখন প্রাইম মিনিস্টার থাকবে, এগুলো সবই প্রাইম মিনিস্টারের পাওয়ার। সেই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কিন্তু ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্টই চাচ্ছি, কেউ কিন্তু ওয়াশিংটন মডেল গভর্নমেন্ট চাচ্ছি না। তাহলে আমরা যদি রাষ্ট্রপতিকে অনেক ক্ষমতা বাড়াই দিই, অদূর ভবিষ্যতে রাষ্ট্রপতি আর প্রাইম মিনিস্টার কনফ্লিক্ট হবে, রাষ্ট্র চলবে না। সুতরাং যা করতে হবে যেটাই চিন্তা ভাবনা অনেক দূর চিন্তা করে, শুধুমাত্র এই এক্সপিরিয়েন্স দিয়ে না, আরো কত ধরনের সিচুয়েশন আসতে পারে, কত ধরনের সিচুয়েশন আসছে, এটা মাথায় রেখে আগাতে হবে। আর 71 আমাদের একটা ঐতিহ্যের জায়গা, ধারণ বাহনের জায়গা, ইসলাম ধর্ম আমাদের একটা আবেগের জায়গা, বৌদ্ধবাদ আমাদের আবেগের জায়গা। আমরা যাই করি এই কনসেপশনগুলো যেন বাদ না যায়।